স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক আজ। এর মধ্য দিয়েই সংস্কার কমিশনের সুপারিশের ৬টি প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। এর আগে বুধবার প্রধান উপদেষ্টার অনুমতিতে সবগুলো সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন নামে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, যার সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির ঘোর আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের পাশাপাশি সমর্থন দিচ্ছে জামায়াতে ইসলামীও। তবে যে কোনো মূল্যে আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি। অন্যথায় জাতীয় নির্বাচন বিলম্ব হওয়ার পাশাপাশি দেশ আরও ভঙ্গুর অবস্থায় যাওয়ার আশঙ্কা দলটির। একই অবস্থানে বিএনপির সমমনারাও। জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, রাজনীতিতে এই বিষয়টি নিয়ে এখন চলছে তুমুল বিতর্ক। দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি চাইছে আগে জাতীয় নির্বাচন, তবে জামাত সহ সরকারপন্থীদের দাবি আগে স্থানীয় সরকার নির্বাচন। বিএনপি মনে করে আগে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে, বাংলাদেশের একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। ইলেক্টেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আর জামাতের দাবি জনগণ চায় আগে স্থানীয় নির্বাচন। এই জন আকাঙ্ক্ষাকে সম্মান ও সমর্থন জানায় তারা। আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। মাস আমাদের কাছে ফ্যাক্টর নয়। মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা, সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত আছি। গেল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি দেন। একই দিনে একজন নির্বাচন কমিশনার জানান, ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছেন তারা। স্থানীয় জনপ্রতিনিধি যেভাবে জনগণকে সেবাটা দিতে পারে, সেক্ষেত্রে যথেষ্ট ব্যাঘাত ঘটছে। রাজনৈতিক দলসহ আদার স্টেক হোল্ডারদের সাথে প্রপার কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। তার আগে সম্ভব না। আগে জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছেন বিএনপির সমমনারাও। স্থানীয় সরকারের নির্বাচন হবার পক্ষে খুব কোনো যুক্তি নাই, কিন্তু বিপক্ষে যুক্তি আছে। এখন স্থানীয় সরকারের নির্বাচন করেও যদি এই সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে কিছু লোককে নির্বাচন করা এবং তাদের দিয়ে দল করবার চেষ্টা করা হয়, গণতন্ত্রের বিকাশের জন্য খারাপ। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নির্বাচন বিশ্লেষকরা সরকার, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের আলোচনার ভিত্তিতে বিষয়টির সুরাহার তাগিদ দেন। এই ইস্যুতে নতুন বিভক্তি দেশের জন্য ভালো হবে না মনে করেন তারা। দুটো নির্বাচনের প্রয়োজন। এখন সরকার, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন ঠিক করুক কোনটা কোন সময় করবে। কোনটা কোন সময় করবে এটা পরিষ্কার করে গেলে তো হয়। তাহলে বিএনপিও এটা নিয়ে জিদ ধরবে না, এটা করতে হবে না। তবে জাতীয় নির্বাচন কখন হবে, স্থানীয় নির্বাচন কবে নাগাদ শেষ করতে পারে, এগুলো তো একটা পরিষ্কার কথা হয়ে গেলেই তো হয়। এখন ইলেকশন কমিশন এই ইস্যুতে আগে স্থানীয় হবে না আগে জাতীয় নির্বাচন হবে, এটা নিয়ে আমার মনে হয় বড় সড়ভাবে সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বসে আলোচনা করে একটা ঐক্যমত্যে পৌঁছে একটা নির্বাচন হওয়া উচিত। তবে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তারা। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID তহবিল স্থগিত করায় বাংলাদেশকে বিকল্প উপায় খুঁজে বের করতে হবে বলে মনে করে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টিকে নেতিবাচকভাবে না নিয়ে বরং ইতিবাচকভাবে কি করা যায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তাদের সক্ষমতা কি কি উপায়ে বৃদ্ধি করতে পারে সেদিকে নজর দিতে হবে।
আমেরিকা ফার্স্ট নীতিকে প্রাধান্য দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাওয়ার প্রথম দিনেই প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ইলন মাস্ক তার ভেরিফাইড পেজে সংস্থাটির বিরুদ্ধে বাংলাদেশের জুলাই আন্দোলনে অন্যায়ভাবে অর্থায়নের অভিযোগ আনা এক বক্তার বক্তব্যও শেয়ার করেন। সংস্থাটিকে সন্ত্রাসীও আখ্যা দেন তিনি। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তা সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য বলছে 2018 সাল থেকে বাংলাদেশকে প্রতি বছর দেয়া সহায়তার পরিমাণ 500 মিলিয়ন বা 50 কোটি ডলারের কাছাকাছি। এর আগের বছরগুলোতে 250 থেকে 300 মিলিয়ন ডলারের মার্কিন সহায়তা পেয়েছে বাংলাদেশ। 2024 সালে এই সংখ্যা ছিল প্রায় 490 মিলিয়ন ডলার। ইউএসএআইডির অর্থ ব্যবহৃত হয় খাদ্য নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গণতন্ত্র ও শাসন ব্যবস্থা, পরিবেশ ও জ্বালানি এবং মানবিক সহায়তায়। সরকারের উপদেষ্টারা বলছেন বিকল্প খোঁজা ছাড়া উপায় নেই, তবে 3 মাস পর সিদ্ধান্ত রিভিউয়ে ইতিবাচক ফলের আশা তাদের। তাদের ইউএসএআইডির কার্যক্রম যদি বন্ধ করে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের পক্ষ থেকে বাংলাদেশের বা অন্য কোনো দেশের সেখানে কিছুই করার নেই। আসলে আমাদেরকে সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে দিতে হবে, অল্টারনেট সোর্স খুঁজে বের করতে হবে। এখন যেহেতু এটা আপাততের জন্য স্থগিত আছে, আমরা আশা করব যে মার্কিন সরকার এটাকে পুনর্বিবেচনা করবে। যদি সেখানে কোনো অনিয়ম বা অন্য কিছুর অভিযোগ থাকে, সেটা নিষ্পত্তি করা এক বিষয়, আর পুরো জিনিসটা বন্ধ করে দেওয়া হচ্ছে আরেক বিষয়। আর বিশেষজ্ঞরা বলছেন কেবল একটি দেশের উপর নির্ভর করেই বেসরকারি উন্নয়ন সংস্থা চলতে পারে না। যেসব এনজিওরা কাজ করে তারা তো এটা হতে পারে না যে একটা দেশের উপর নির্ভর করেই বছরের পর বছর তারা থাকবে। তাদেরও উচিত হবে, আমার মনে হয় এটা একটা ভালো পদক্ষেপ। এই জন্য বলছি যে বাংলাদেশের যারা কাজ করেন কাজটা তো তারা থামাবেন না, কিন্তু ওই যে আমি আজীবন ডিপেন্ডেন্ট হয়ে থাকবো একটা দেশের উপর, সেটা যেন না হয়, সেই জিনিসটা আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প তৈরি করে দিল। তবে ইউএসএআইডি রোহিঙ্গাদের দেওয়া সহায়তা বাতিল বা স্থগিত করেনি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ইবাদত বন্দেগী আর জিয়ারতের মধ্য দিয়ে পবিত্র শবে বরাতে রাত কাটিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ সব মসজিদে মহান আল্লাহর কাছে ফরিয়াদে মশগুল ছিলেন মুসল্লিরা। প্রিয়জনদের মুক্তি কামনায় অসহায় এতিমদের দান করেছেন অনেকে। মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত, পাপ মোচন আর ভাগ্য লিখনের রাতে নামাজ, তাসবিহ, তাহলিল আর জিকির আজকারে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজের বিরতিতে ওয়াজ নসিহত করেন আলেমরা। ইবাদত কবুলের জন্য জানানো হয় অন্যায় কাজ ও হারাম উপার্জন থেকে বেঁচে থাকার আহ্বান। পৃথিবীর যেখানে যেখানে মুসলমানরা মজলুম, তাদের জন্য দোয়া করবে। উম্মতের ওয়াহাদাত, দুনিয়ার সমস্ত কালেমা বলনেওয়ালা মুসলমান যেন একসাথে থাকতে পারে। নামাজ শেষে কবরস্থানে যান অনেকে, স্বজনদের জন্য ক্ষমা প্রার্থনা করেন মহান রবের দরবারে। আল্লাহ সবাইকে এই মহিমান্বিত রাতে ইবাদত করার মাধ্যমে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যমে যেন জীবন পার করতে পারে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করার জন্য আসছি। মুসল্লিদের অনেকেই প্রিয়জনদের মুক্তি কামনায় অসহায় এতিমদের দান করেছেন সাধ্যমতো। ইবাদতের ফাঁকে আতর, জায়নামাজ, তসবিহ ও টুপি সহ জিনিসপত্র কেনাকাটাও করেছেন কেউ কেউ। সারা রাত ইবাদত বন্দিগি শেষে শবে বরাতের ফজিলত লাভের আশায় আজ রোজা রেখেছেন ধর্মপ্রাণ অনেক মুসলিমরা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। অবশেষে পোশাক মালিকদের সর্ববৃহৎ সংগঠন বিজিএমইএ পেতে যাচ্ছে নির্বাচিত প্রতিনিধি। মে মাসের শুরুতে সংগঠনটি নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। এর মধ্যে চূড়ান্ত হয়েছে ভোটার তালিকাও। বিজিএমইএ সহায়ক কমিটি জানিয়েছে চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে 6 সদস্যের নির্বাচন কমিশন। দেশের রপ্তানি আয়ের প্রায় 82% আসে পোশাক খাত থেকে, যার তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএর উদ্যোক্তাদের অবদান প্রায় 38%। জুলাই বিপ্লবে বিজিএমইএর শীর্ষ কয়েকজন নেতার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এই দেশ এগিয়ে যাবে আপনি যদি ক্ষমতায় থাকেন, তাই আজকে আপনার সাথে আমরা আছি। পরে অন্তর্বর্তী সরকার 20 অক্টোবর সংগঠনটির নির্বাচিত কমিটি ভেঙে নিয়োগ দেয় প্রশাসক। এরপর থেকেই নির্বাচিত নেতৃত্ব শূন্য বিজিএমইএ। একজন ছোট শিল্পের মালিক, তিনি এই প্রশাসক সরকার যদি পাইতে চায়, তার অনেক কাঠখড়ি পড়ায় ওইখানে যেতে হয়।
সে আবার ভয় বিচিতে থাকে যে আমার কোনো কথা শুনবে কিনা বা আমার রাখবে কিনা। এটা তো আসলে সাধারণ মালিকদের জায়গা। ডাউটফুল যে এটা কোনো আমরা তান্ত্রিক জটিলতায় পড়তেছি কিনা আমরা। 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে প্রশাসক ব্যর্থ হলে দ্বিতীয় দফায় 16 জুন পর্যন্ত বাড়ানো হয় তার মেয়াদ। উদ্যোক্তারা চান এর মধ্যেই সুষ্ঠু নির্বাচন হোক। ইলেক্টেড যে বডি সেটা যেভাবে কাজ করতে পারে, কারণ সে জবাবদিহি থাকে, তার বোর্ডের মাধ্যমে আসে, মেম্বারদের রেসপন্স করতে হয়। সো আমাদের যে সঠিক একটা স্টেট বডি যদি সবাই মিলে ইলেকশনে নির্বাচিত করতে পারে, সেই স্টেট বডি জবাবদিহিতার আওতায় আসে, তাহলে মেম্বারদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। ইন্ডাস্ট্রিকে টিকে থাকার জন্য আমরা ব্যবসায়ীরা পরিশ্রম করে যাচ্ছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সাহায্য কামনা করছি। আমাদের নির্বাচনে যেই আসুক না কেন, আমরা চাই আমাদের মাঝেই আমাদের বিজেপি ফিরিয়ে দেওয়া হোক। প্রশাসককে সহায়তায় গঠিত বিজিএমই এর সহায়ক কমিটি জানিয়েছে মে মাসেই নতুন নেতৃত্ব আসবে সংগঠনটিতে। নির্বাচন কমিশন আমরা ফাইনাল করে ফেলেছি। নির্বাচন কমিশনের 3 জনের প্রতিনিধি থাকবেন এবং অ্যাপিল বোর্ডে 3 জন থাকবেন, টোটাল 6 জন। 15, 16, 17 তারিখের মাঝে যদি আমরা দিতে পারি, হয়ে গেলে আমাদের ফার্স্ট উইক অফ মে আমরা ইলেকশনটা সম্ভবত করতে পারবো। এরই মধ্যে তৈরি হয়েছে চূড়ান্ত ভোটার তালিকাও। নতুন তালিকায় ভোটারের সংখ্যা 1803 জন, যা আগের তুলনায় প্রায় 700 জন কম। ফ্যাক্টরি যদি তারা চালানোর মতো অবস্থা থাকতো তাহলে তারা ভোটারও থাকতে পারতো। সো 700 ফ্যাক্টরি কিন্তু ড্রপ হয়ে গেছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। নানা আশঙ্কার মধ্যেও যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার মুক্তি পেতে যাওয়া 3 ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। স্থানীয় শুক্রবার হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে ওই 3 জন জিম্মির তালিকা প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, শনিবার আলেকজান্ডার ট্রফানভ, সাগুই ডেকেলচেন ও ইয়ের হর্নকে মুক্তি দেওয়া হবে। এদিন ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবেন 3 শতাধিক ফিলিস্তিনি। গেল 19 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির অধীন শনিবার 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে অভিযোগ এনে গত সোমবার অনির্দিষ্টকালের জন্য জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দেয় হামাস। ডিবিসির সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।